তারপর থেকে গ্রামের লোকজন তো ভয় পেতে শুরু করলো। দিনের বেলাতেও কেউ আর ওই জঙ্গলের ধারে কাছে যায় না। ইন্সপেক্টর দে, উফ, আপনি এলেন দেখে একটু একটু হালকা লাগছে। কেসটা কেমন যেন ঠিক সুবিধা করতে পারছিলাম না। তুমি এমন করে ডাকলে ভাবলাম বনভূতের পালা শুরু হলো বুঝি। জগু, বাড়িতে আসিস? হাতে একটা কেস পেয়েছি রে ভাই। এটা তোর টাইপের কেস। ভালুক সেজে কেউ খুন করছে আর সেই খুনের ফাঁকে ফাঁকে পাচার চলছে। দেখ মধু, আমি কিন্তু চায়ের আরে আবার আপনারা তো আমরা বলেছিলাম ফিরবো, আপনার সময় লাগবে না। এবার শুধু দেখতে এসেছি আপনার কাজ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছায়া কথা বাই দীপ ব্রাদার্স। গল্প যেখানে ছায়া নামে সত্যের মুখোশ খুলে যায়। আর এই আমাদের যোগুদাদার সানডে কেসের সিরিজের প্রথম কেস, ভাল্লুকের মুখোশের দ্বিতীয় পর্ব, যেখানে জগদীশ চট্টোপাধ্যায় ওরফে যোগু উকিল ভাল্লুকের আসল পরিচয় জানতে পারবে। তাহলে চলুন শুনে নিই ভাল্লুকের সেই আসল পরিচয়। শুরু হচ্ছে ছায়া কথা বাই দীপ ব্রাদার্স প্রেজেন্টস যজ্ঞদাদা সানডে কেসেস থেকে প্রথম কেস, ভাল্লুকের মুখোশ, পর্ব দ্বিতীয়। আচ্ছা, আসলে কি জানেন, এই যে কাঠের সঙ্গে না অনেক কিছু ঢেকে রাখা যায় আর কি। এই যেমন ধরুন মুখ, নাম, সত্য, আরও কত কি সব। তা আজ একটু ওই চোখ রাখবো আপনার ওই কাঠের নিচে, বুঝলেন কি না? দোকানের এক কোনায় চাপা ছিল কিছু পুরনো কাগজ আর ওই কাঠের বাক্স। এই সব কিছুই ওই চাপা ছিল কাঠের গুঁড়ো, কাঠ আর তার ওই যন্ত্রপাতির মাঝখানে। তো আমি আর মধু, আমরা দুজনেই ধীরে ধীরে সব কিছুকে খুঁজতে লাগলাম। আচ্ছা, এটা কি খাতা? মানে অর্ডারের নাকি? হ্যাঁ, পুরনো অর্ডার, খুব পুরনো। আগের বছর থেকেই লেখা। সব সময় লিখে না, কিন্তু এই কিছু কিছু ক্লায়েন্ট ছিল যাদেরকে ওই খেয়াল রাখতাম। আচ্ছা দেখ তো, শেষ অর্ডারটা কার? হুম সৌমেন দত্ত নাম আছে, তবে এখানে কোনো ওই ঠিকানাও নেই, আর ফোন নাম্বারটাও দেখছি ফাঁকা। কিন্তু নিচে এটা অবশ্য লেখা আছে ভাল্লুকের মুখোশ, চামড়ার পেছনে গ্লাস ফিটিং, চোখে ছিদ্র। গ্লাস ফিটিং? এটা তো তোর ফ্যান্সি পার্টির মতো মুখোশ, তাই না? এটা হেলমেটের মতো দেখতে। না না, আমি 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 জানি না কেন চাইতো, আমি জানি না। ওরা শুধু বলেছিল শুধু যাত্রার জন্য। ওই পিছনে কাপড় থাকলে এই সহজে পরে অভিনয়টা করা যায়। তাহলে অবশেষে এই নাটকের পর্দা উঠল, আর আমরা হলাম এই নাটকের এক একজন দর্শক। তবে এটা খুনের নাটক। 3 মাসে 3টে খুন, আর মাসে একটা করে মুখোশ। স্যার 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 আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার শুধু একদিন একটা লোক এসেছিল, বলেছিল যে মুখোশ বানাতে হবে, মুখ ঢাকতে হবে এমনভাবে যেন যেন গলার মাথা পর্যন্ত পর্যন্ত কভার হয়। স্যার আমি সত্যি বলছি স্যার, কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু না। তাহলে সে কি তোমার কাছে বারবার আসতো? না স্যার, ওই সবসময় আসতো না। ওই কেউ না কেউ এসে অর্ডারটা দিয়ে যেত। প্রত্যেকবারই আলাদা আলাদা লোক, কিন্তু কিন্তু এক স্টাইল। মনে হতো ওদের পেছনে যেন কেউ কেউ আছে, আর তাদের বলার ভঙ্গিটা
ভঙ্গিটা হ্যাঁ পুরো পুরো একরকম স্যার। বাদলের গলার কাঁপন আর তার ওই খাতারে লেখা, এই দুটোই একসাথে বুঝিয়ে দিচ্ছিল যে যে মুখোশ বানাচ্ছে সে নিজে এই নাটকটাকে করেছে না, সে পর্দার পিছন থেকে বসে এই সব কিছুর পরিচালনা করছে। মানে মানে সে একজন ওই পরিচালক, হ্যাঁ হ্যাঁ পরিচালক বলতে পারিস। মানে খুনিরা টিম হয়ে কাজ করছে। এই গল্পে ভাল্লুক শুধু একা নয় রে, ছায়ার নিচে আরো অনেক পায়ের ছাপ লুকিয়ে থাকে, বুঝলি? কে এই সৌমেন দত্ত? তুমি কি তাকে চেনো? চেহারাটা মনে নেই, কিন্তু কিন্তু লোকটা দাম খুব বেশি দিত। একবার তো ওই মুখোশ দেওয়ার পরও বলেছিল যে আগামী মাসে আরও 3টে লাগবে। 3 খুন, 3 মাস, 3 মুখোশ, একটা নাটক, যার পাণ্ডুলিপি লেখা ছিল খুনের রক্তে। চল মধু, আমরা এবার একটা নাম ধরে এগোবো, সৌমেন দত্ত। আর এই সৌমেন দত্তকে খুঁজতে হলে ঢুকতে হবে সেই দুনিয়ায় যেখানে পশুর মুখোশ পরে মানুষ বাঁচে, আর পশুর চামড়া চোরা চালানো হয়। আমরা বুঝে গেছিলাম যে এ কেস শুধু খুনের নয়, এ কেস একটা একটা ব্যবসার, ভয়ের ব্যবসা, চামড়ার ব্যবসা, আর আর ওই মুখোশের আড়ালে থাকা রক্তমাখা এক লোভের। আমরা এবার পাহাড়তলি থেকে নিচে নামলাম, অর্থাৎ সেই অন্ধকার জায়গা যেখানে যেখানে পণ্য গুম হয়ে যায়, নাম বদলে যায়, আর প্রাণীর দামও থেকে যায় কিলোগ্রামে। আমরা হাঁটছিলাম ওই 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 এক গুদাম ঘরের দিকে, আর নামটা যেন ওই নামটা হ্যাঁ 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 ওই নর্থ ইস্ট হাইড ট্রেডিং। হ্যাঁ, এখানে ঢুকে আমার শরীর ঘিনঘিন ঘিনঘিন করছে। গন্ধটা কেবল চামড়ার না, রক্ত, ঘাম, বয় সব মিশে আছে। আরে ভয় যেখানে জমে, ব্যবসা তো সেখানেই জমজমাট হয়, তাই না? কে আপনারা? এখানে বাইরের লোক ঢুকলে রিপোর্ট করতে হয়। ইন্সপেক্টর মাধব চন্দ্র দে, আর উনি জগদীশ চট্টোপাধ্যায় ওরফে যোগ উকিল। আপনার সাথে একটু সাক্ষাৎ করার ইচ্ছা হলো, তাই চলে এলাম। একটা প্রশ্ন, আপনি কি সৌমেন দত্ত নামের কোনো গ্রাহককে চেনেন? ওই নামের অনেকেই আসে, এ নাম আসল না, শুধু দরকার মতো ব্যবহার হয়। আপনারা কাকে খুঁজছেন? ঠিক আছে, এই ছবিটা একটু দেখুন। এই ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে কেউ বানিয়েছে, এটার অর্ডার এই গুদামেই এসেছে। আর আমরা জানি পশুর চামড়ার সঙ্গে মুখোশও এসেছে এখানে। সৌমের নাম শুধু বডি ডেলিভারির জন্য হয়তো ব্যবহার হয়েছে। আপনারা যা খুঁজছেন সেটা আর এক লেভেলে চলে গেছে স্যার। আপনাদের জন্য ওই নাম শুধু একটা দরজা, কিন্তু ওর পিছনে আছে একটা জঙ্গল, যা আপনি বুঝবেন না। একটা মুখোশ পরে 3 জন খুন হয়েছে, আর এটা বুঝতে আইকিউ লাগবে না। খুন না স্যার, এ তো ওদের শাস্তি। যারা পদ আটকে দেয় তারা ভাল্লুকের খাদ্য হয়। আমি আইনের লোক, আর মধু হচ্ছে পুলিশ, তাই এখানে ভয়ের গল্প শোনাতে আসো না। আর তাছাড়া আমরা ভয়ের গল্প শুনতেও আসিনি,
আমরা এসেছি খুনির সত্যি জানতে এবং তাকে ধরতে। তাই বলছি, বলো সৌমেন দত্ত কে এবং কোথায় থাকে? সৌমেন দত্ত? সৌমেন দত্তের ঠিকানাও নেই, মোবাইল অফ, সে ছায়ার মতো। কিন্তু হ্যাঁ, আপনাদের একটা হুঁশিয়ারি দিতে পারি, আপনারা যা দেখেছেন তা ভুলে যান, কারণ পরের মুখোশে যদি আপনাদের মুখ থাকে তাহলে ভাল্লুক আপনাকেই খাবে। আমাদের সামনে একটা গেট এখন বন্ধ হয়ে গেল, কিন্তু ঠিক তখনই মনের দরজায় খুলে গেল এক সৎ অনুভব। এই খুন শুধু যে ব্যক্তি খুন নয়, এটা একটা ব্যবসার নিয়মে পরিচালিত সামান্য একটা মেসেজ। যারা সত্যি জানে তারা এখানে মুখোশ পরে নেয়, আর যারা চুপ করে তারা বেঁচে যায়। দাদু, সত্যি কেউ মুখোশ পরে খুন করছে? এটা তো সিনেমার মতো। ভাল্লুক না দাদু, ওই লোকটাই ভয়ঙ্কর। এই কেসে খুনি একটা না রে, এর মুখোশে পুরো একটা চক্র আছে। আমরা তো ঠিক করলাম এইবার আর ওই ছায়ার পেছনে ছুটবো না, আলো জেলে সত্যিটাকে এইবার সামনে আনবো। একটা কথা সব সময় মনে রাখবি, যে মানুষের মুখ বদলাতে সময় লাগে, কিন্তু এই মুখোশ বদলাতে কিন্তু একটুকু সময় লাগে না। আর আমরা তো জানতাম যে এই খুনি মুখোশ পরিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই সে আবার আসবে সেই জঙ্গলের ঠিক এক ফাঁকে, যেখানে ওই শেষবার খুনটা হয়েছিল। হ্যাঁ রে, তুই তো উকিল, তাহলে এত পাকা ফাঁদ বানাচ্ছিস কিভাবে বলতো? আরে উকিলের কাজই তো হলো যুক্তিতে শিকার ধরা। আরে এইবার শুধু যুক্তি নয় রে, একটু নাটকও দরকার। আর তাছাড়াও আমরা একটা গাছের গুঁড়ির ভেতরে তো ওই ক্যামেরা লাগিয়েছি, শুধু দরকার সামনে খাবার রেখে একটা প্রলোভন। আর আমি জানি খুনি এখানে তো ফেরত তো আসবেই। এই কথা বললেই তো তোর গাঁটে সিগারেট থাকে না, তো দে একটা। আরে নীলই তো বাবা, যাই হোক, এই প্রথমবার মধুবাবু নিজের মুখে বলেছে যে দিয়ে একটা। ভয় একটা জিনিস আর সাসপেন্স আলাদা, এই কেসে দুটাই আছে। আমরা দাঁড়িয়ে গেলাম নিঃশব্দে। জঙ্গলের ভেতর তখন হাওয়া বইছে, কিন্তু এক জায়গায় পাতার আওয়াজ যেন একটু বেশি কানে লাগলো আমাদের। জগু, ওই জগু, দেখ দেখ, ওই ডান দিকে ওই ঝোপটার পাশে কিছু একটা নড়ছে। দেখ দেখ, কালো কিছু একটা নড়ছে। নড়ছে না রে, নড়ছে না, বরং আসছে। আমাদের চোখে প্রথম পড়ল একটা কালো বিশাল আকৃতি, চারপাশে ঠেকে আছে লোমে, মুখোশে গ্লাসের মতো চমক, ঠিক যেন একটা জীবন্ত ভাল্লুক। জগু, এটা আসল না তো? না মতো, এটা একটা রক্তচোষা ছায়া। এটা সেই মানুষ যে নিজের মুখ হারিয়েছে আর এখন ভাল্লুক হয়ে বাঁচে। থামো, চারিদিকে পুলিশ আছে, পালালে গুলি চলবে। সে আমাদের মুখোমুখি হলো না, ছুটে পালালো,
অন্ধকার বনের আর এক প্রান্তে। কিন্তু কিন্তু আমরা ক্যামেরায় তার ছবি তুলে ফেলেছি। আজ সেই ফ্রেমে ধরা পড়েছে যে যে এটা তো কোনো ভাল্লুক নয়, এটা একটা সত্যিকারের মানুষ। দাদু দাদু, তুমি ওকে ধরতে পারোনি? সে তো রাক্ষসের মতো ছিল। রাক্ষস নয় রে, রাক্ষস নয়, বল বুদ্ধিমান শিকারী। কিন্তু কিন্তু ওর ছায়া এইবার ধরা পড়েছে। আর আমি আমি তো জানি এইবার আর কোনো পালানোর তার কোনো রাস্তা নেই। ফাঁদে একবার পা যখন পড়েছে, এইবার আমরা শুধু সেই জালটাকে টানবো, মানে ওই ফাঁদের জালটা। সেই সত্যি যেটা যেটা লুকিয়ে আছে ভাল্লুকের ওই ওই মুখোশের ভেতর। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুখোশগুলো হাসি, আর সেই হাসির নিচে লুকিয়ে থাকে লোভ, মুখোশ আর মৃত্যু। এখন আমরা পৌঁছালাম ফরেস্ট অফিসে, ওই অফিসার সঞ্জয় কর্মকারের কাছে। আরে আপনারা জি, আসুন 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 আসুন। যোগুবাবু, মধুবাবু, আসুন, বসুন বসুন বসুন। তা এই কেস তো পুরো একদম রহস্যময় সিনেমা হয়ে গেল। হ্যাঁ, ওফ, সত্যি আপনারা যা করছেন। তা বলতে পারেন, তবে সিনেমা হলে যেমন শেষ দৃশ্য থাকে, এই কেসেও একটা ক্লাইম্যাক্স আসবে। আচ্ছা, আপনি যে কিছু একটা বলছিলেন, আচ্ছা ঠিক আছে, কিছু কি জানতে পেরেছেন এই কেসটার ব্যাপারে? হ্যাঁ, তাও একটু একটু জানতে পেরেছি আর কি। ওহো, জানতে পেরেছেন? বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। বলছি, আমাকে কি বলা যেতে পারে আপনার, মানে কি জানা গেল না গেল? না, যদি খুব গোপনীয়তা থাকে তাহলে নাই বা বললেন। তবে তবে যদি কিছু সাহায্য টাহায্য লাগে বলবেন আমায়, আমি আছি আপনাদের পাশে সব সময়। আসলে আসলে একটা ছবি হাতে এসেছে, ওই রাতের জঙ্গলে এক মুখোশধারীর ছবি আর কি। ভাবলাম আপনার মতো বন বিভাগের মানুষ দেখলে চিনতে পারবেন কি না, তাই ছবিটা দেখুন তো একবার। আচ্ছা, ঠিক আছে, কই কই দেখি। হ্যাঁ, এই ছবিটা দেখে আপনার কি মনে হয় এই মানুষটার চড়া ফেলা গড়ন কেমন একটা ঠিক ওই চেনা চেনা লাগছে না? ও, আরে তো ছায়া তো, কিছুই তো বোঝা যাচ্ছে না। আর যে কোনো মানুষই তো হতে পারে, আসলে আবার ভাল্লুকও তো হতে পারে, তাই না? তা আপনারা কি বলেন? হ্যাঁ, তা ঠিক বলেছেন। ছবিতে অবশ্য কিছু বোঝা যাচ্ছে না, যাই হোক ছাড়ুন। বলছি, এই ভিডিওটা একবার দেখুন তো। এই ভিডিওর হাঁটা আর আপনার হাঁটা কতটা একই লাগছে না, তাই না? মানে না, মানে ওই আপনারা ঠিক কি বলতে চাচ্ছেন, ওই সেটাই আর কি, ঠিক বুঝতে পারছি না। আমাদের এই ভিডিও ক্যামেরায় গতি মাপা হয়েছিল, এই চলাফেরার ধরন একদম আপনার ফিটিং রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, কই দেখি। দেখুন দেখুন। আরে আরে আরে, না না না, আপনারা তো একদম একদম ভুল ভাবছেন। আমি তো ওই দিন মানে আমি তো ওই রাতে এখানেই ছিলাম, ওই আপনাদের সাথেই। ভুলে গেছেন বুঝি নাকি? মনে করুন আমি তো আপনাদের সাথেই ছিলাম। মনে রাখবেন সঞ্জয় বাবু, আপনি আমাদের কাছে একজন অফিসার, কিন্তু আপনি যদি অপরাধী হন আমরা আপনাকে ছাড়বো না, এটা মাথায় রাখবেন।
আপনারা সত্যি খুব ইন্টারেস্টিং লোক মশাই। ঠিক আছে, দুটো শিকারে দিন না, একসাথে বসেই একটু ওই সিনেমা টাইপ কথাবার্তা বলি। হ্যাঁ কি তাই না? তুমি আসলে পালানোর ছক বানাচ্ছ, তাই না সঞ্জয়? যোগু, মধু, আরে তোমরা যে ভুল সময়ে ভুল জায়গায় ঘুরে বেড়াচ্ছ। সঠিক জায়গায় সঠিক সময় আসলে সবকিছুরই ধরা পেতে। দাঁড়াও, দাঁড়াও বলছি। সঞ্জয়, সঞ্জয় দাঁড়াও। সে পালিয়ে গেল ঠিক আমাদের চোখের সামনে থেকে। তবে তবে এইবার সে আর কোনো মুখোশ পরে পালালো না, সে তার আসল মুখ নিয়েই পালিয়ে গেল। তবু সেই মুখে একটা একটা জানোয়ারের লোভ ভরা ছিল। হারামিটা পালিয়ে গেল। যোগু, যোগু, এবার আর ছাড় দেওয়া যাবে না। ওকে খুঁজে বের করতেই হবে এখনই। হ্যাঁ, কারণ এই কেস আর শুধু খুন নয়, এটা একটা নোংরা ব্যবসার শিকড়ও। আর আর এর শিকড় কেটে ফেলতেই হবে। সেদিন আমি বুঝেছিলাম যে এই ভাল্লুকের মুখোশটা শুধু কোনো কোনো মুখ নয়, ওটা একটা লোভের ছায়া। আর সেই ছায়া একদিন সবার সামনে আসবেই, আগুনেও পুড়বে। সঞ্জয় তো পালিয়ে গেল, তবে তবে সে সামনের দরজা দিয়ে নয়, এক অপরাধীর মতো পিছনের দরজা দিয়ে অন্ধকারে কোথায় যেন মিশে গেল। আমরা তার পিছু ধাওয়া করেছিলাম, কিন্তু কিন্তু কোথাও কিছু ছিল না, সম্পূর্ণ উধাও। আরে ঠিক তখনই মাধব থেমে আমাকে বলল, ধরতে পারলাম না। কিন্তু শুন যোগু, আমি যা ভাবছি তুই কি তাই ভাবছিস? আরে ওই ওই যে মেয়েটার কথা মনে পড়ছে, যে বলেছিল কিছু বলতে পারছে না অথচ চোখে ভয় ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছিস, ঠিক বলেছিস মধু। ওই ওই মেয়েটাই সব জানে, সব। চল চল চল, ফিরে যাই ওই ওই গ্রামে। ওই মেয়েটাকে গিয়ে মেয়েটার সাথে আবার কথা বলি একবার। চল। ওই মেয়েটা, যে মেয়েটার কথা তোদেরকে একটু আগেই বলেছিলাম, ওই মেয়েটার চোখে কেমন যেন এক রকমের অপেক্ষা ছিল। আমরা কিছু বলার আগেই তাইও বলতে শুরু করলো। আমি জানতাম আপনারা আসবেন। আমি ভয় পেয়েছিলাম যদি জানাজানি হয়ে যায়। তোমার ভয়টা ঠিক, কিন্তু সত্য চাপা থাকলে অন্যরা মরবে। এইবার মিথ্যে বললে তুমি নিজেও আইনের আওতায় পড়বে। তুমি জানো সঞ্জয় কোথায়? না না, আমি কিছু জানি না। কিন্তু তোমার চোখ বলছে তুমি অনেক কিছু জানো। হ্যাঁ, আমি জানি। ও আমার দাদা সঞ্জয় কর্মকার। আমি একদিন ওর ঘরে গিয়েছিলাম, সেখানে চামড়া, দাঁত, ভাল্লুকের মুখোশ সব ছিল। মুখোশে ছিল রক্তের দাগ। আমি জানতাম ও কিছু খারাপ কিছু করছে, কিন্তু ও তো আমার দাদা, তাই চুপ ছিলাম। তুমি বলো সে কোথায় এখন? না, আমি কিছু বলবো না। ওকে যদি ধরে ফেলেন আমাদের নাম ডুবে যাবে। আমি কথা দিচ্ছি ও আর এসব করবে না। সম্মান বাঁচাতে তুমি খুনিকে বাঁচাচ্ছ? ও 3 জনকে খুন করেছে, আর তুমি বলছো ওকে ছাড়তে? দেখো শোনো,
তোমার দাদা মানে মানে ও তো আমাদের মতনই একজন মানুষ, কিন্তু কিন্তু সে যে ভুলটা করেছে সেটা তো একটা ভয়ানক ভুল। আর ওকে আটকানো এক্ষুনি দরকার, ইমিডিয়েটলি দরকার, নইলে যে ও আরও রক্ত ঝরাবে। একজন অপরাধকে ঢাকতে গেলে পুরো সমাজটাই যে পচে যাবে, সেটা একটু বুঝতে পারছো না? ঠিক আছে, বলছি। বেলডাঙ্গা চা বাগানের পাশে পুরনো কটেজ, ওই পুরনো কটেজেই লুকিয়ে রয়েছে। সঞ্জয়, সঞ্জয়, দরজাটা খোলো। সঞ্জয়, সঞ্জয়, বাইরে আসো, তোমার খেলা শেষ। তোমরা অবশেষে এলেই, তাহলে সত্যিটা জানতে পেরে গেছো। সত্যি ধরা দিলাম আজ, কারণ আমি জানতাম এটাই আমার শেষ ছিল। 3 জন মানুষ খুন হয়েছে, তুমি এইসব কেন করেছো সঞ্জয়? প্রথম জন ছিল আমার কুকর্মের একজন সাক্ষী। সে যে আমার মুখোশ দেখে ফেলেছিল, তাকে সরিয়ে ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, তাই তাকে শেষ করতে হলো। আর বাকি দুজন? তাদেরকে দিয়েই আমি ওকে সরিয়েছিলাম, কিন্তু কিন্তু পরে তারা আমাকে সবাই ব্ল্যাকমেল করতে শুরু করলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আর চুপ করানোর মতো আর কোনো উপায় ছিল না আমার কাছে। তাই ওই ভাল্লুকের থাবা আর এক একজনকে সরিয়ে দিলাম, ওদেরকেও। আর তারপরে মুখোশ পরে খুন শুরু করলে, তাহলে তুমি আমাদের ডাকলে কেন? আসলে আসলে আমি ভাবতে পারিনি যে আমি ধরা পড়ব। তোমরা তো সবসময় সব পরিকল্পনা আমার কাছে, মানে আমার সামনেই করতে। যোগু কি ভাবছে, মধু কি ভাবছে, সব পরিকল্পনাই তো আমি জানতে পারতাম। আমি ভেবেছিলাম যাকে ফাঁসাতে চাই সেই আসল খুনি হিসেবে ধরা পড়বে। ভেবেছিলাম আমি সবসময় তোমাদের থেকে এক কদম এগিয়ে থাকবো। এক কদম এগিয়ে থাকতে চেয়ে এখন মাটিতে পড়ে আছো সঞ্জয়। আইনের মুখোমুখি এবার সত্যিই তোমাকে দাঁড়াতে হবে। সঞ্জয়, তোমার মুখোশ যতই চওড়া হোক, তাতেও তোমার লোভ ঢাকেনি। মাধব আদালতে তার সমস্ত প্রমাণ হাজির করিল, আর আমি দাঁড়িয়েছিলাম সেই জায়গায় যেখানে মুখোশ আর মুখ এই দুটোই একসঙ্গে বসে পড়ে। একজন উকিল হিসেবে সঞ্জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করলাম। সঞ্জয় কর্মকার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো। দাদু, এবার বুঝি তুমি ভাল্লুককে ধরলে? ভাল্লুক না, এক চালাক মানুষ ছিল। ওরা জানিস যে মুখোশ পরে কেউ মানুষও হয় না, কিন্তু মানুষ হয়ে কেউ যদি মুখোশ পরে, তাহলে তার থেকে ভয়ঙ্কর এই জগতে আর কেউ হয় না। দাদু, সঞ্জয় কাকা তো পুলিশ ছিল, তাও খারাপ হয়ে গেল। লোভ, আর এই লোভ সেই এমন এক জিনিস যা রাজা থেকে রাখাল কাউকে আর ছাড়ে না রে। তাই তো মন সাপ রাখতে হয়। জুতোকে পরিষ্কার করে লাভ কি? তোমার মতো উকিল হলে আমিও জজ হব। হবি, কিন্তু তার আগে অন্যের জায়গায় দাঁড়িয়ে দেখতে শিখ।
তবেই না ন্যায় বিচার আসল হবে। জীবনে হয়তো সব কিছু আমরা জানি না, কিন্তু আমরা যদি সৎ থাকি তবে ছায়াও কখনো আমাদের ভয় দেখাতে পারে না। মুখোশ পরা মানুষও ধরা পড়ে, যদি তখন চোখ, কান, নাক সবই খোলা থাকে। সত্যি যেমন ভয়ানক তেমনি নির্ভুল। ভাল্লুকের মুখোশ পরে হয়তো কেউ আড়াল করতে চেয়েছিল তার অপরাধ, কিন্তু সত্যি ঠিকই বেরিয়ে এলো, রক্ত, ছায়া আর বিচারও পেরিয়ে। আমি যোগু, আবার ফিরবো আমার নাতি নাতনিদের সঙ্গে, আরো এক রবিবার, আরো এক রহস্য নিয়ে। যোগু দাদার সান্নিধ্যে এসে ততদিন মনে রেখো যে সব মুখোশের পেছনে একটা করে গল্প থাকে, আর ছায়ার পেছনে লুকিয়ে থাকে একটা ভয়ানক সত্য। আপনি শুনছিলেন ছায়া কথা বাই দি ব্রাদার্স। নতুন রহস্য নিয়ে আবার আসছি খুব শীঘ্রই।